কি খবর? ইজি বাংলা প্রথম পত্রের আয়োজন চলতেছে এবং আপনারা আমাদের সাথে আছেন বলে খুবই ভালো লাগতেছে। তো আপনাদের জন্যই আমরা এবার নতুন টপিকে হাত দিব স্যার। সেটা কি? সেই দিন এই মাঠ কবিতার জ্ঞানমূলকের আলাপ। যেহেতু কবিতাটা ক্ষুদ্র, খুব বেশি জ্ঞানমূলক এখানে নাই, দেখবেন একই টাইপের জ্ঞানমূলক রিপিটেড হচ্ছে, তো সমস্যা নাই স্যার। আমরা দেখি কি কি ধরনের জ্ঞানমূলক আসলেও আসতে পারে, ভালো করে খেয়াল করবেন। শুরু করে দিই স্যার। 1 নাম্বার কবি পরিচিতি আসছে, জীবনানন্দ দাশের মায়ের নাম কি? ওনার মায়ের নাম কুসুম কুমারী দাস, যাকে বলা হয় স্বভাব কবি, খুব বিখ্যাত একজন কবি ছিলেন বাংলা সাহিত্যের। আগাই স্যার 2 নম্বরে, জীবনানন্দ দাশ কোন বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন? উনি বাংলা সাহিত্যের তুখোর কবি, কিন্তু উনি এমএ পাশ করেন ইংরেজি সাহিত্য নিয়ে। ক্লিয়ার স্যার? অর্থাৎ উনি ইংলিশ লিটারেচারে পাশ করেন এবং দুর্দান্ত উনি ইংরেজি লিখতেও পারতেন। ওনার সুন্দর ইংরেজিতে লেখা উপন্যাস এবং ডায়েরিও আছে স্যার। ওকে, এবার 3, জীবনানন্দ দাশকে কিসের কবি বলা হয়? জীবনানন্দ দাশকে প্রকৃতির কবি বলা হয় বা রোমান্টিক কবি বলা হয়, যে প্রকৃতির সৌন্দর্যকে খুঁজে বের করার চেষ্টা করে। ওকে স্যার, আসেন 4 নাম্বার, রূপসী বাংলার কবি বলা হয় কাকে? বুঝতেই পারছেন রূপসী বাংলার কবি কে? জীবনানন্দ দাশ। উনার চোখে বাংলা যেই পরিমাণ সুন্দর, ওই পরিমাণ সুন্দর বাঙালি আর কোনো কবির মধ্যে নাই। স্যার আমি এখানে একটা কথা বলি, একটু পলিটিক্যাল কথা, কিন্তু না বললে আমার পেটের ভাত হজম হবে না। এই দেখেন স্যার, যেই লোকটা নগ্নভাবে পাগলের মতো এই বাংলাদেশকে ভালোবাসলো, সেই লোকটা আমাদের জাতীয় কবি হইতে পারলো না। সেই লোকটার বাড়ি বরিশালে, আমার দেশে বাড়ি, তারে আমরা পিটায় বাইর করে দিলাম কোথায় স্যার? কলকাতায়। কারণ কি? সে হিন্দু। 47-এর দেশভাগে সে হিন্দু বলে চলে গেল ইন্ডিয়াতে, আর মুসলিম বলে আমরা নজরুল ইসলামকে ওপার বাংলার থেকে টেনে এনে জাতীয় কবি করলাম। এটা আমাদের জন্য লজ্জা। যেই মানুষটা অন্তর দিয়ে ভালোবাসলো এই বাংলাকে, তাকে আমরা জাতীয় কবি বানাইতে পারলাম না। এর থেকে বড় লজ্জা আমাদের আর কিছু নাই স্যার। ওকে, এবার আর কথা না বাড়াই স্যার, আমরা আগাই যে 5 নাম্বার প্রশ্নে। সেটা কি? ঝরা পালক কাব্যগ্রন্থের রচয়িতার কবির নাম কি? ঝরা পালক আমাদের কবি সাহেবের প্রথম বই ধূসর পাণ্ডুলিপি, দ্বিতীয় বই ঝরা পালক আর কি, এটা লেখছে হচ্ছে জীবনানন্দ দাশ, এ আপনারা সবাই জানেন। 6 নাম্বার স্যার কি? কবিতার কথা জীবনানন্দ দাশের কোন ধরনের গ্রন্থ? কবিতার কথা জীবনানন্দ দাশের লেখা একটা দুর্দান্ত প্রবন্ধ। ওই প্রবন্ধের একটা বিখ্যাত লাইন, সবাই কবি না, কেউ কেউ কবি। যে কবিতা বিষয়টা কি, কবিতা কেন লিখতে হয়, এই ফিলোসফিটা জীবনানন্দ দাশ এই বইতে লেখেন, জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ। ওকে স্যার, 7 নাম্বার খেয়াল করবেন, যে জীবনানন্দ দাশ কীভাবে মারা যায়? উনি ট্রাম দুর্ঘটনায় মারা যায়। আদতে উনি আত্মহত্যা করেন, কিন্তু ওই উত্তর আমরা লিখবো না, আত্মহত্যাটা বাজে বিষয়, তো আমরা লিখবো উনি ট্রাম দুর্ঘটনায় মারা যান আর কি। ওকে স্যার, এইবার আসেন 8 নাম্বার প্রশ্নে, খেয়াল করবেন। জীবনানন্দ দাশ কত সালে মৃত্যুবরণ করেন? উনি মৃত্যুবরণ করেন 1954 সালে। ক্লিয়ার স্যার? যার প্রায় 40 বছর পর আমার জন্ম হয়েছে এবং একই সালেই স্যার, মানে 54 না, আবার 40 বছর পরে আর কি। ওকে স্যার, কি দুর্দান্ত না ব্যাপারটা? দুর্দান্ত। ওকে স্যার, এবার 9 নাম্বার কি? নক্ষত্রের তলে কে স্বপ্ন দেখবে? সেদিনও এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। তার মানে কে দেখবে স্যার? নদী স্বপ্ন দেখবে। এই নদী নক্ষত্রের তলে বসে স্বপ্ন দেখবে। পৃথিবীতে কিসের স্বাদ ঝরে পড়ে না? সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে? এটা কখনো পৃথিবীতে সহজে ঝরে পড়ে না। ওকে স্যার, 11, চালতা ফুল কিসের জলে ভিজবে স্যার? চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে? নরম গন্ধের ঢেউয়ে, ডিরেক্ট কবিতার লাইন স্যার, শিশিরের জলে ভিজবে। ওকে, লক্ষ্মী প্যাঁচা কার জন্য গান গাবে? লক্ষ্মী প্যাঁচাটা কি গান গাবে না তার লক্ষ্মীটির তরে? কার জন্য গান গাবে স্যার? লক্ষ্মীটির জন্য গান গাবে। ওকে স্যার, 13 নাম্বার, চারিদিকে কেমন গন্ধ? চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। চারিদিকে কেমন গন্ধ স্যার? ভিজে গন্ধ। আমি কবিতা লাইন দিয়ে দেখাচ্ছি যে কেমনে হুবহু লাইন থেকেই জ্ঞানমূলকগুলো হয়। 14 নাম্বার, চিরকাল কে বেঁচে থাকবে স্যার? পৃথিবীর এই সব গল্প চিরকাল বেঁচে থাকবে স্যার। ক্লিয়ার? পৃথিবীর প্রকৃতির যেই গল্প, সভ্যতার বা জীবনের যে প্রবাহমানতার গল্প, তা সারা জীবন টিকে থাকবে, বেঁচে থাকবে আর কি। ক্লিয়ার স্যার? এই কথাটাই এখানে বলা হয়েছে। দেখেন তারপর কি বলতেছে, এরপরে বলতেছে স্যার, একটু আগাই, চিরকাল কি আগামী স্যার, পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছেন? এটা আসলে অনুধাবনের মধ্যে পড়ে, তবু এটার মানে কি স্যার? বুঝাইছেন পৃথিবীর যে প্রকৃতির যে চিরন্তনতা, তা সব সময় স্যার চলবে, তা কখনোই বন্ধ হবে না। প্রকৃতির প্রবাহমানতা আগের মতোই চলবে, আমি থাকি আর না থাকি সেটাই এখানে বোঝানো হয়েছে। ওকে, 16 নাম্বার, কোন সভ্যতা আজ ধুলোয় পরিণত হয়েছে? এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। এশিরিয়া সভ্যতা বা আসেরীয় সভ্যতা, যা ইচ্ছা বলতে পারেন, বইতে যেহেতু এসিরিয়া লেখা, আপনি এসিরিয়াই লেখেন, আসেরীয় সভ্যতা। ওকে স্যার, এবার একটু আগাই, খারাপ হাতের লেখা অ্যাভয়েড করবেন। হ্যাঁ, 17, এসিরীয় ব্যাবিলন সভ্যতা এখন কি অবস্থা? এসিরীয় ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। ওকে স্যার, এই দুটো এখন ধ্বংসস্তূপ। কবিতার লাইন অনুযায়ী ছাই আর ধুলো বলতে পারেন, কোনো সমস্যা নাই। 18, জীবন দাসের কবিতার মৌলিক প্রেরণা কি? জীবন দাসের মৌলিক
কবিতার মৌলিক প্রেরণা হলো বাংলার প্রকৃতি ও রূপ ও সৌন্দর্য। ক্লিয়ার স্যার? প্রকৃতির সৌন্দর্য কবি সাহেবের মৌলিক চেতনা। 19, সেই দিন কি স্তব্ধ হবে না বলে কবি মনে করেন? সেই দিন কি স্তব্ধ হবে না স্যার? সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, মানে এই চত্বর আগের মতোই চলবে, এইটাই কবি সাহেব মনে করেন। এবং স্যার শেষ কথা কি, আমি চলে যাব বলে কথাটি কেন বলা হয়েছে? স্যার আমি চলে যাব বলে এই কথাটা বলা হয়েছে এই কারণে, তার কারণ মানুষ কখনো চিরস্থায়ী না, মানুষ ফুরায় যাবেই। ক্লিয়ার স্যার? 20 নম্বর প্রশ্নটা, ও স্যার আমি অনুধাবনে একটা প্রশ্ন চলে গেছিলাম, ভুলে যাবেন 5 ওখানে কেন স্যার? ওকে, 20 নম্বরটা কি, সভ্যতার একদিকে যেমন ক্ষয়িষ্ণু অন্যদিকে তার কি চলে? স্যার সভ্যতার একদিক যেমন ক্ষয়িষ্ণু মানে ক্ষয় হয়ে যাচ্ছে, অন্যদিকে তার বিনির্মাণ চলে, মানে একদিক নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা, মানে সভ্যতার এক পাশ ধ্বংস হয়ে যাবে আরেক পাশ জন্মাবে, এইটাই সভ্যতার মূল বিষয়। বুঝতে পারছেন স্যার? এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক, সময় নষ্ট একদমই করা যাবে না, কারণ ওই দেখেন একের পর এক টপিক উঠেই আসতেছে, আবার অনুধাবনে আলাপ বাকি স্যার। তাহলে একদম দেরি না করে আমরা অনুধাবনে চলে যাই, আপনারা চলে আসেন আমার সাথে, কারণ পুরো টপিকটা শেষ করতে হবে। আল্লাহ হাফেজ সবাইকে, সেই পর্যন্ত টাটা।